স্বাগত এখন জনপদে। পুরো আয়োজন জুড়ে আপনাদের সাথে আছি আমি ইসরাত মুক্তি। পলিটেকনিক শিক্ষার্থীদের রেলপথ ব্লকেট কর্মসূচি শিথিল, সচিবালয়ের শিক্ষা উপদেষ্টার সাথে বৈঠকের পর পরবর্তী সিদ্ধান্ত। এখন জনপদে এ নিয়ে রয়েছে বিস্তারিত। পিস মুরাদা বান্ধেছিল, বান্ধা গরু বাছুর নিয়ে গেছে। আমি কইলাম যে সেদিনকে আমি 5 লাখ টাকা দিলাম, আর যে আমাকে নিয়ে এলে এখন যদি 10 টাকা চাও আমি তাও তো দিতে পারবো না। রেগুলার টহল যেটা, সেইটা যোগাযোগ ব্যবস্থার অপ্রতুলতার কারণে এটা সম্ভব হয় না। গরু মহিষ লুট ও অপহরণ আতঙ্কে দিন কাটছে সিরাজগঞ্জের চরাঞ্চলের মানুষের। জীবনের ঝুঁকি থাকায় চরে যেতে চান না অনেক রাখাল। দুর্গম বিধায় নিরাপত্তা ঘাটতির কথা স্বীকার করছে পুলিশ। এখন জনপদে এ নিয়ে রয়েছে বিস্তারিত। তবে শুরুতেই বাংলাদেশ পাকিস্তান পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক প্রসঙ্গ। 15 বছর পর বাংলাদেশ পাকিস্তান পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক চলছে। এ নিয়ে আরও খবর জানাতে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মা থেকে যুক্ত হয়েছেন সহকর্মী নাইম আবির। আবির, দীর্ঘ 15 বছর পর পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। জানাবেন যে বৈঠকে কোন কোন বিষয়গুলো সর্বোচ্চ গুরুত্ব পেতে পারে? মুক্তি 10:30টায় ঠিক এই বৈঠকটি শুরু হয়ে গেছে। যদিও 10টায় শুরু হওয়ার কথা ছিল, কিন্তু 30 মিনিট দেরিতে শুরু হয়েছে এবং আমরা যতটুকু জানি যে 2 ঘন্টা ব্যাপী এই বৈঠকটি চলবে। সুতরাং বলাই যায় যে 12:30 পর্যন্ত এই বৈঠকটি চলবে এবং এরপরে নিশ্চয়ই পররাষ্ট্র সচিব মহোদয় যারা দুই দয় যারা আর কি বাংলাদেশ এবং পাকিস্তানের যারা রয়েছেন তারা নিশ্চয়ই কথা বলবেন এবং এরপরে আমরা আপনাদেরকে আরও বিস্তারিত বৈঠকের ব্যাপারে জানাতে পারবো। তবে তার আগে একটি বলে রাখি, এই বৈঠকটি 3টি কারণে বেশি গুরুত্ব পাচ্ছে। প্রথম যেটি বিষয় সেটি হলো যে আপনি নিশ্চয়ই জানেন যে 5 আগস্টের পরে বাংলাদেশ পাকিস্তান সম্পর্কের যে নতুন অধ্যায়ের সূচনা হয়েছে, সেখানে বাংলাদেশের প্রধান উপদেষ্টা এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী দুবার বৈঠক করেছেন। প্রথম বৈঠকটি হয়েছে নিউ ইয়র্কে, পরেরটি হয়েছে মিশরে এবং সেখানে কিন্তু আলোচনা হয়েছে। বাংলাদেশের চাওয়া ছিল যে বাংলাদেশের সাথে পাকিস্তানের যে অমীমাংসিত বিষয়গুলো রয়েছে সেগুলো যেন পাকিস্তান সমাধান করে। সুতরাং এবং 2010 সালে যখন সবশেষ এই বৈঠকটি হয়েছিল বাংলাদেশ এবং পাকিস্তানের, অর্থাৎ 15 বছর পরে এই বৈঠকটি হচ্ছে। মাঝখানের যে 15 বছর গত সরকারের সময়ে বাংলাদেশ এবং পাকিস্তানের সম্পর্ক কিন্তু আর উন্নতির দিকে যায়নি, বরং উল্টো অবনতি হয়েছে। সুতরাং সম্পর্ক পুনরুদ্ধারের যে এই বৈঠকটি সেটি আসলে নতুন একটি যাত্রা বলাই যায়। সেই জায়গায় বাংলাদেশ থেকে 3টি দাবির কথা বলা হচ্ছে। প্রথম যেটি আমরা জানতে পেরেছি যে অমীমাংসিত বিষয়, এখানে অর্থনৈতিক কিছু বিষয় জড়িত রয়েছে। 1971-এর আগে বাংলাদেশের সাথে পাকিস্তানের তহবিল সংক্রান্ত কিছু বিষয় রয়েছে, বাংলাদেশের কিছু হিস্যার ব্যাপার রয়েছে, পাওনার ব্যাপার রয়েছে এবং যদি বলি যে বাংলাদেশ থেকে যারা পাকিস্তান থেকে যারা বাংলাদেশে চলে এসেছে মুক্তিযুদ্ধের সময়, সেই সময় সরকারি কর্মকর্তাদের সঞ্চয়পত্রের টাকা রয়েছে। একটি বন্যার কথা এখানে উল্লেখ করা হয়েছে যে বন্যায় কিছু সহায়তার ব্যাপার এখানে রয়েছে। সব কিছু মিলে প্রায় $5.5 বিলিয়ন একটা ব্যাপার এখানে রয়েছে যে বাংলাদেশ পাকিস্তানের কাছ থেকে বর্তমান বাজার মূল্যে এই টাকাটি পেয়ে থাকবে। সেই যে হিস্সা বাংলাদেশ সেটি আসলে দাবি করবে বা সেই দাবিটি উত্থাপন করবে সেটি আমরা জানতে পেরেছি। এর বাইরে কি যদি বলি, বাংলাদেশ পাকিস্তানের মধ্যকার যে নতুন করে বাণিজ্যিক সম্পর্ক স্থাপিত হতে চলেছে, আমরা ইতিমধ্যে দেখেছি জাহাজের মাধ্যমে সমুদ্র বন্দর ব্যবহার করে যে আমদানি রপ্তানি শুরু হওয়া, যোগাযোগ ব্যবস্থার কথা যদি বলি, ঢাকা করাচি ফ্লাইটের কথা ইতিমধ্যে বাংলাদেশ অনুমোদন দিয়েছে। সুতরাং সেটিও চালু হয়ে যাবে খুব শিগগিরই। সেই বিষয়গুলো নিয়ে আলোচনা হবে, অর্থাৎ বাণিজ্য এবং যোগাযোগ যত দ্রুত এবং যত সহজ করা যায় দুই দেশের মধ্যকার। ইতিমধ্যে আমরা দেখেছি যে ভিসা জটিলতা খানিকটা কমেছে বাংলাদেশের তরফ থেকে এবং পাকিস্তান তো ভিসা ফি ছাড়াই ভিসা দেওয়ার জন্য বাংলাদেশকে ঘোষণা দিয়েছে এবং ইতিমধ্যে সেটি কার্যক্রমও শুরু হয়ে গেছে।
এবং বাংলাদেশ থেকে যদি বলি, পাকিস্তান থেকে যারা বাংলাদেশে আসেন তাদের একটা বিমানবন্দরে হয়রানির একটা ব্যাপার ছিল, অতিরিক্ত চেকিংয়ের ব্যাপার ছিল, সেটিও বাংলাদেশ সরকার কিন্তু কমিয়েছে। তো এই বিষয়গুলো এখানে গুরুত্ব পাচ্ছে। এবং সবশেষে আরেকটি বিষয় গুরুত্ব পাবে বাংলাদেশ এবং পাকিস্তান দুই পক্ষের জন্য। এর আগেও আমরা শুনেছি যে সার্ককে পুনরুজ্জীবন দেবার ক্ষেত্রে তাদের যে উদ্যোগ সেটি, এবং প্রধান উপদেষ্টা এর আগে যখন প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন পাকিস্তানে, তখন কিন্তু এটি বলেছেন যে দুই দলই চায়, দুই দেশই চায় সার্ককে যেন পুনরুজ্জীবিত করা যায়। সুতরাং এই মোটা থেকে এই তিনটি বিষয় এখানে গুরুত্ব পাচ্ছে। এছাড়াও যদি বলি, আরও বিষণ্ণ বিষয় এখানে আসবে। তো পরবর্তীতে যখন এই বৈঠকটি শেষ হয়ে যাবে, এরপরে তারা যখন ব্রিফিং করবেন, নিশ্চয়ই সেটি পরবর্তীতে আপনাকে জানাবো। তো আপাতত এই ছিল আমার কাছে বৈঠকের ব্যাপারে যতটুকু আমরা জানতে পেরেছি তার সবশেষ খবর। রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় অনুষ্ঠিত হচ্ছে বাংলাদেশ ও পাকিস্তান পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকের সবশেষ জানাচ্ছিলেন নাইম আবির। পূর্ব ঘোষিত রেল ব্লকেট কর্মসূচি সাময়িক শিথিল করেছে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। দুপুরে সচিবালয়ের শিক্ষা উপদেষ্টার সঙ্গে বৈঠকের পর পরবর্তী সিদ্ধান্ত নেবে তারা। এর আগে গতকাল রাতে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ প্রজ্ঞাপন দিয়ে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ মুস্তাফিজুর রহমান খানকে সরিয়ে দেয়। ইনস্টিটিউটের উপাধ্যক্ষ শাহেলা পারভীনকে অধ্যক্ষের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে। বুধবার সারাদিন কারিগরি সেক্টর পরিচালনায় সংশ্লিষ্ট সব পদে কারিগরি শিক্ষা বহির্ভূত জনবল নিয়োগ না দেয়া, স্বতন্ত্র কারিগরি ও উচ্চ শিক্ষা মন্ত্রণালয় প্রতিষ্ঠা সহ 6 দাবিতে সড়ক অবরোধ করে পলিটেকনিক ইনস্টিটিউট, টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ সহ বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের আওতাভুক্ত শিক্ষার্থীরা। ডাকাত আতঙ্কে দিন কাটছে সিরাজগঞ্জের বিভিন্ন দুর্গম চরাঞ্চলের রাখালদের। প্রতিনিয়তই ঘটছে গরু মহিষ লুট ও রাখাল অপহরণের ঘটনা। জীবনের ঝুঁকি থাকায় বর্তমানে চরে যেতে চাচ্ছেন না অনেক রাখাল। পুলিশ বলছে, দুর্গম চরাঞ্চলে যোগাযোগ ব্যবস্থা ভালো না হওয়ায় নিরাপত্তায় কিছুটা ঘাটতি রয়েছে। তবে অভিযোগের ভিত্তিতে যথাযথ ব্যবস্থা গ্রহণের কথা জানান পুলিশ কর্মকর্তা। সিরাজগঞ্জের চরাঞ্চল ঘুরে রাজীব সেলিমের প্রতিবেদন, ছবিতে ছিলেন সাইফুল ইসলাম সাগর। ছোট একটা নৌকা সৈশুদ্ধে আমাকে তুলে 4 জন ভাটের দিকে গেল, তখন আমাকে রাখছিল মানিকগঞ্জ। তারপরে আমি কর্জধার করে পরে হইতে 5 লাখ টাকা দিয়ে 3 দিন পরে মানিকগঞ্জ থেকে গাড়ি দেয়নি, আমাকে টাঙ্গাইল পৌঁছায় দেয় আর কি। 3 দিনের বন্দিদশা থেকে মুক্তিপণ দিয়ে ছাড়া পাওয়ার বর্ণনা দিচ্ছিলেন এই বাথান মালিক। গেল 17 মার্চ সিরাজগঞ্জ সদর উপজেলার 1 নম্বর চায়নাবাদ এলাকার চর থেকে তাকে অপহরণ করে ডাকাত দল। এই দফায় মুক্তি মেলে 5 লাখ টাকার বিনিময়ে। এরপর গেল 6 এপ্রিল 7টি গরুসহ আবারও সেই একই বাথান মালিককে অপহরণ করে ডাকাত দল। তবে এই দফায় অসহায়ত্বের কথা জানালে গভীর রাতে দুর্গম চরাঞ্চলে ছেড়ে দেয়া হয় মুক্তিপণ ছাড়াই। আমি কইলাম যে সেদিনকে আমি 5 লাখ টাকা দিলাম। এরা গৃহস্থর কয় টাকা থাকে, বালুচরের মধ্যে গইর বাড়ি, আর যে আমাকে নিয়ে এলে এখন যদি 10 টাকা চাও আমি তাও তো দিবার পারবো না। কথা বলছেন। পরে গরুর নৌকার থেকে ছোট একটা নৌকা দিয়ে এই যে যমুনা সেতুর উত্তর পাশে ফাইটে চর এখানে নামাই দিয়ে থেকে গেল। গভীর রাতে চরাঞ্চলের বিভিন্ন বাথানে দেশি বিদেশি অস্ত্র নিয়ে হানা দেয় ডাকাত দল। এরপর বাথান মালিক কিংবা রাখালকে বেঁধে চলে মারধর, ছিনিয়ে নেয় দুধ বিক্রির নগদ টাকা, মোবাইল ফোন। আবার কখনো নিয়ে যায় বাথানের গবাদি পশু। আপনাদের যা কিছু করার দরকার নিয়ে যান, তা মারেন না, ধরেন না, কয়ে বেটা বেশি কথা বলে অমনি পিস্তল দিয়ে এখানে বাড়ি দিছে। আমরা সাধারণ পাবলিক পরে থাকি কামলা পাট, তারপরে এসে অত্যাচার করে 1 বার না 2 বার না 3 বার হলো। তাহলে আমরা কিভাবে বাঁচবো? সবাইকে ধৈরা মানে একসঙ্গে পিস মুরাদা বাঁধেছিল। বান্ধা গরু বাছুর নিয়ে গেছে, দেওয়ানেক নিয়ে গেছিল। দেওয়ানেক ওই সেতুর ভাটির যা কাছাকাছি যা ওটি নেমে দিয়ে গেছে। শুধু দুর্গম চরাঞ্চলে নয়, লোকালয় থেকে কাছাকাছি বেশ কিছু চরে প্রায়ই ঘটছে এমন ঘটনা। চলতি বছরের শুরুর দিকে 14টি গরু খোয়া যায় সিরাজগঞ্জের চরে বাথান করা বগুড়া গাবতলীর সজল ঘোষের। বিভিন্ন মাধ্যমে খোঁজাখুঁজি করে না পেয়ে পুলিশে অভিযোগ করেন। প্রায় 3 মাস পেরিয়ে গেলেও মেলেনি হারানো গরু। তবে প্রাণ ভয়ে বেশিরভাগ ক্ষেত্রেই অভিযোগ করেন না ভুক্তভোগীরা। অভিযোগ করলে মেরে ফেলে নেব। অভিযোগও করেননি? না, অভিযোগ করলে মেরে ফেলে নেব, এই জন্য আমরা অভিযোগ করিনি। পুলিশ জানায়, দুর্গম চরাঞ্চলে যোগাযোগ ব্যবস্থা ভালো না হওয়ায় নিয়মিত টহলও হয় না। তবে বাথান কেন্দ্রিক অপরাধের অভিযোগ পেলে সর্বোচ্চ ব্যবস্থার আশ্বাস। পুলিশ ফ্রেন্ডলি যে লোকগুলো আছে তাদের সাথে যেহেতু আমাদের সার্বক্ষণিক যোগাযোগ থাকে, আমরা যেহেতু আমাদের ইন্টেলিজেন্স বেসড আমাদের যে কাজকর্মগুলো আছে, আমরা সেগুলোর মাধ্যমে তাদের থেকে ইন্টেলিজেন্স সংগ্রহ করে আমরা প্রোঅ্যাক্টিভ মেজারগুলো ওখানে নেই।
আদারওয়াইজ ওখানে আমাদের রেগুলার টহল যেটা, সেইটা যোগাযোগ ব্যবস্থার অপ্রতুলতার কারণে এটা সম্ভব হয় না। মরুভূমির মতো উত্তপ্ত যমুনার এই বালুচরে জ্বলে পুড়ে যে রাখালরা গরু মহিষ পালন করেন, তাদের জীবিকা চালানোর একমাত্র এই মাধ্যম এখন হুমকির মুখে। তাদেরকে পর্যাপ্ত নিরাপত্তা ও প্রয়োজনীয় সুযোগ সুবিধা দিলে দেশের দুধ ও মাংসের চাহিদা মিটিয়ে সেসব রপ্তানি হবে বিদেশেও। রাজীব সেলিম, এখন, সিরাজগঞ্জ। জন্ম থেকে বধির শিশুদের শ্রবণ শক্তি ফিরিয়ে দিয়ে একসময় স্বপ্ন মনে হলেও উন্নত চিকিৎসা প্রযুক্তির বরাতে এখন তাও সম্ভব। ককলিয়ার ইমপ্ল্যান্ট সার্জারির মাধ্যমে এখন শতকরা ৯৫% বধির শিশুই ফিরে পাচ্ছেন তাদের শ্রবণ শক্তি। সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের সহযোগিতায় এবং সিলেট এমএজি ওসমানী মেডিকেলের ইএনটি বিভাগের চিকিৎসকদের অক্লান্ত পরিশ্রমে সিলেটের নিম্ন আয়ের মানুষও এখন স্বল্প খরচে পাচ্ছেন এই আধুনিক চিকিৎসা সেবার সুযোগ। সন্দীপর শুভর প্রতিবেদন, ছবি তুলেছেন সেলিম মিয়া। এক মাস আগেও যে শিশুটি জন্মগত বধিরতার কারণে একটি শব্দ উচ্চারণ করতে পারত না, সেই শিশুর ঠোঁটে এখন আধো আধো বল। শিশুটির নাম মুনতাহা। এভাবেই যেন মায়ের কাছে মনের ভাব প্রকাশ করছে শিশু মুনতাহা। অথচ জন্মের পর অসুস্থ সন্তানকে নিয়ে শঙ্কায় ছিলেন বাবা মা। এ ঘাটের জল ও ঘাটে গোড়ালেও কাজ হয়নি তেমন। অবশেষে 18 মাস পর খোঁজ পান ককলিয়ার ইমপ্ল্যান্ট সার্জারির। সিলেট ওসমানী মেডিকেল কলেজের ইএনটি বিভাগের সেবা নেওয়া শুরু করেন তারা। স্বল্প সময়ে মেয়ের এমন সুস্থতা দেখতে পেয়ে বাবা মায়ের ঠোঁটে এখন খুশির ঝিলিক। যে বাচ্চা এখন পর্যন্ত আমাকে মা পর্যন্ত ডাকতে পারে না, সে বাচ্চা এখন সফলভাবে আমাকে মা বলতে পারবে। আমার জন্য যে আরো অনেক বড় পাওয়া। শুধু মুনতাহা একা নয়, জন্মগত বধিরতায় আক্রান্ত সিলেট বিভাগের আরো 99 জন শিশু ফিরে পেয়েছে শ্রবণ ও বাকশক্তি। হাতের নাগালে এমন সেবায় খুশি সেবাগ্রহীতারাও। আমি ঢাকায় লইয়া গেছি, টেস্ট করছি, পরীক্ষা করছি, এখন অপারেশন সাকসেসফুল হয়েছে। এখন আমার বাচ্চা মেশিন লাগানোর পরে আস্তে আস্তে শ্রম দেওয়ার পরে আল্লাহ যদি একই দেন তে কোরআন পড়তো, কথা হইতো, আর কিছু আমার চাওয়া নাই। সাধারণ একটা ফ্যামিলির লাগি এই যে আমরা যা জানি অত ব্যয়বহুল চিকিৎসা আমরা সম্পূর্ণ ফ্রিতে করাইছি। 2022 সালের 25 মে ঢাকার পর সিলেটে সর্বপ্রথম ককলিয়ার ইমপ্ল্যান্ট সার্জারির কার্যক্রম শুরু করা হয়। সমাজসেবা অধিদপ্তরের আর্থিক সহযোগিতায় সিলেট ওসমানী মেডিকেলের ইএনটি বিভাগ এই কার্যক্রম শুরু করে। এরপর একে একে 100টি সফল অপারেশন সম্পন্ন হয়েছে। ককলিয়ার ইমপ্ল্যান্টের চিকিৎসক এবং সেবা সংশ্লিষ্টরা জানালেন, এই সার্জারির মাধ্যমে জন্মবধির শিশুদের নিরাময়ে আপ্রাণ প্রচেষ্টার কথা। আমরা এখানে কিছু টেস্ট করি। টেস্টগুলো হচ্ছে ABR, ASSR, OE। এটা হচ্ছে একটা অবজেক্টিভ টেস্ট, যেই টেস্টের মাধ্যমে আমরা ব্রেইনের থেকে শব্দ কালেক্ট করে এটা আর কি সিলেক্ট করি যে বাচ্চাটা কি আসলেই কানে শুনতে পাচ্ছে নাকি পাচ্ছে না, নাকি ও অন্য কোনো আদার্স সমস্যার কারণে সেই রেসপন্স করছে না। রুটিন দিয়ে দেয় যে সপ্তাহে 2 দিন 3 দিন আমাদের এই জায়গায় আসবে। তখন আমরা 6টা সাউন্ড আছে, এগুলা ক্লিং সাউন্ড বলে, ওগুলা যে আ ই উ ওগুলা প্রথম আমরা শোনাই। এই 6টা সাউন্ড যদি সে বলতে পারে তাহলে সে সব কথাই মোটামুটি বলতে পারবে। যারা জন্মবধির শিশু শুনতে পায় না কানে, তাদেরকে এই যন্ত্রের মাধ্যমে আসলে আমরা শোনাই। এই যন্ত্রের 2টা পার্ট থাকে, একটা ভিতরে একটা বাইরে। ভিতরেটা আমরা চামড়ার নিচে হাড্ডির মধ্যে একটা সুন্দর মানে ওই যন্ত্রের মতো করে খাস করে কেটে আমরা এখানে দিয়ে দিই এবং এইটার মাধ্যমে তার সাউন্ডটা কানের ভিতরে গিয়ে সে ব্রেনকে উদ্দীপ্ত করে এবং সে শুনতে পারে। সর্বনিম্ন 15,000 টাকায় নিম্ন আয়ের মানুষও করাতে পারবেন আধুনিক প্রযুক্তির জটিল এই চিকিৎসা। এই শিশুরা একসময় মাকে মা এবং বাবাকে বাবা বলতে পারত না। তবে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উন্নতমানের ককলিয়ার ইমপ্ল্যান্টের ফলে তারা এখন ফিরে পেয়েছে শোনার সক্ষমতা। এতে যেমন খুশি এই শিশুদের অভিভাবকরা, তেমনই খুশি চিকিৎসা সেবা সংশ্লিষ্ট সকলেই। সন্দীপন শুভ, এখন, সিলেট। মানিকগঞ্জে প্রখ্যাত চিত্রশিল্পী মানবেন্দ্র ঘোষের বাড়িতে আগুনের ঘটনার পর আজ ঘটনাস্থল পরিদর্শন করবেন প্রধান উপদেষ্টার কার্যালয়ের একটি প্রতিনিধি দল। এ নিয়ে বিস্তারিত জানিয়েছেন সহকর্মী আসাদ জামান।
রয়েছি মানিকগঞ্জ সদর উপজেলার গড়পাড়া ইউনিয়নের চান্দর গ্রামের মানবেন্দ্র ঘোষের বাড়িতে। গত মঙ্গলবার দিবাগত রাত 2:30টার দিকে কিন্তু দুর্বৃত্তরা তার বাড়িতে আগুন দেয়। আগুন দেওয়ার পরেই কিন্তু তার যে আমার পেছনে থাকা যে ঘরটি সেটা কিন্তু একেবারে পুড়ে ছাই হয়ে যায়। এর ভিতরে কিন্তু তার বিভিন্ন চারুশিল্পের যে ইনস্ট্রুমেন্ট, বিভিন্ন ভাস্কর্য এবং সেই সাথে কিন্তু তার ভিতরে জেনারেটর, আসবাবপত্র, সেই সাথে একটি মোটরসাইকেলও কিন্তু পুড়ে ছাই হয়ে গিয়েছে। আইন শৃঙ্খলা বাহিনী তদন্তে কিন্তু নেমেছে কে এই ঘটনার সাথে জড়িত। এ পর্যন্ত আমরা পুলিশের তথ্য অনুযায়ী 6 জনকে জিজ্ঞাসাবাদের জন্য কিন্তু পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। এই ঘটনায় কিন্তু একটা মামলাও হয়েছে। এই ঘটনার পর থেকে যে বিষয়টি দেখেছি আমরা যে পুলিশের পাশাপাশি কিন্তু সিআইডির ঢাকার একটি ইউনিট কিন্তু এসেছে এবং সেখান থেকে কিন্তু বেশ কিছু নমুনা নিয়ে গেছে তারা পরীক্ষা করার জন্য। তো এখন পর্যন্ত কিন্তু এর রহস্য উদ্ঘাটন হয়নি। হয়তোবা প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে যিনি প্রেস ব্রিফিং করবেন তিনি হয়তোবা কিছু এক্সক্লুসিভ তথ্য দিবে, এমনটাই আমরা জানতে পেরেছি। তো এই ছিল আমার কাছে মানিকগঞ্জ থেকে সর্বশেষ সংবাদ। মৌসুমের শুরুতে রাজশাহীতে এখন বাগান ভরা আম। গেল কয়েকদিন থেকে বৃষ্টি আশীর্বাদ হয়ে এসেছে এসব বাগানে, ফলে ভালো ফলনের আশা জেগেছে বাগানীদের মাঝে। এ নিয়ে আরও জানাতে পবার দুয়ারি এলাকা থেকে যুক্ত হয়েছেন রাকিবুল হাসান। রাকিব, এবারে আমের বাগানগুলোতে ফলন কেমন হয়েছে এবং বাগানীরা কতটুকু আশাবাদী এবারের ফলনকে ঘিরে? মুক্তি, এবারে রাজশাহীতে 19,603 হেক্টর জমিতে আমের বাগান আছে। সেখানে কিন্তু গেল বছরের থেকে এবারে কিন্তু 95% গাছেই মুকুল এসেছিল এবং সেগুলো গুটি বেঁধেছে। এবং এখন পর্যন্ত গেল কয়েক সপ্তাহে আমরা যেটি তাপদাহ দেখেছি, সে তাপদাহে কিছুটা আমের গুটি ঝরেছে। তবে গেল সপ্তাহ জুড়ে যে রাজশাহীতে কিছুটা তাপমাত্রা কম এবং বৃষ্টিপাত হচ্ছে, তা কিন্তু খানিকটা আশীর্বাদ হয়ে এসেছে আম বাগানীদের জন্য। আপনি যখন কথা বলছেন তখন কিন্তু রাজশাহীতে ইতিমধ্যেই কিন্তু গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হয়েছে। আর গেল এক সপ্তাহ জুড়ে রাজশাহী নগরীতে প্রায় 8 মিলিমিটার বৃষ্টি হয়েছে এবং এর বাইরে 12 থেকে 13 মিলিমিটার বৃষ্টি হয়েছে। সুতরাং এই বৃষ্টি আসলে যে তাপদাহ রাজশাহীতে ছিল প্রায় 36 ডিগ্রি সেলসিয়াস, সেইটি আসলে কমিয়ে এখন আম বাগানের জন্য এটি আশীর্বাদ। এবং বাগানীরা বলছেন যে এবারে প্রায় যে 2,60,000 মেট্রিক টন আমের উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে, সেটি পরিপূর্ণ হবে এবং এর খানিকটা ভালো হতে পারে। এবং গেল কয়েক বছরে আমরা আসলে আমের গুটি আসলে যে এইরকম ভাবে দেখছিলাম, সেটির যে পরিপক্কতা, সেটির যে পরিপুষ্ট হয়ে ওঠা, এবারে কিন্তু আমের সেই গুটি এবং দানা সেটি কিন্তু আসলে বেশি হয়েছে। এবং সেই ক্ষেত্রে বাগানীরা যেটি বলছেন যে আম যদিও ঝরেও পড়ে, তারপরেও আসলে আমের যে পুষ্টতা এবং আমের যে আকার, সেটি আসলে পুষিয়ে নেবে এবং যেই উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে সেটি কৃষি বিভাগ বলছে যে এটি সম্পন্ন হবে। এবারে কিন্তু অন্যান্য বছরের থেকে আমের ক্ষেত্রে মুকুলের সময় কিন্তু আসলে খুব একটা বৈরিয়া অবস্থায় পড়েনি, ঘন কুয়াশা ছিল না এবং পরবর্তী সময়ে যে তাপমাত্রা বেশি থাকে সেটিও কিন্তু ছিল না। প্রায় 28 থেকে 32 ডিগ্রি সেলসিয়াসে কিন্তু আমের যে পরিপক্কতার সময় বা গুটি বাঁধার সময় সেটি কিন্তু যথেষ্ট ভালো ছিল। মাঝখানে মুক্তি কিছুটা আসলে তাপমাত্রা বাড়লেও পরবর্তী সময়ে আমরা যেটি আসলে লক্ষ্য করলাম যে বাগানগুলো নিয়ে কিন্তু যেই সময় আম খানিকটা বড় হচ্ছে তখন কিন্তু বৃষ্টিও শুরু হয়েছে এবং এই বৃষ্টি আশীর্বাদ হয়ে এসেছে আম বাগানীদের জন্য এবং যে 2,60,000 মেট্রিক টন আমের উৎপাদন লক্ষ্যমাত্রা সেটি আসলে পরিপূর্ণ হবে বলে কৃষক এবং ব্যবসায়ী এবং একই সাথে কৃষি দপ্তর তারা জানাচ্ছেন। তো এই ছিল রাজশাহী থেকে আমার কাছে সর্বশেষ খবর। মুক্তি। বৃষ্টিতে সতেজ হয়ে উঠছে মৌলভীবাজারের 92টি চা বাগান। নতুন পাতা গজানো শুরু হয়েছে গাছে গাছে। এ নিয়ে আরো জানাতে কমলগঞ্জের মাধবপুর চা বাগান থেকে যুক্ত হয়েছেন এম এ হামিদ। হামিদ, বৃষ্টিতে চা বাগানগুলোতে কেমন প্রভাব পড়েছে বিস্তারিত জানাবেন। মুক্তি, আপনি যেমনটি বলছিলেন, আসলে বেশ কিছুদিন থেকে মৌলভীবাজার জেলা সহ দেশের বিভিন্ন অঞ্চলে কিন্তু বৃষ্টিপাত না হওয়ার কারণে মৌলভীবাজারের 92টি চা বাগান সহ দেশের 168টি চা বাগান খরায় ভুগছিল এবং প্রচন্ড খরার কারণে কিন্তু অনেকগুলো চা গাছ ইতিমধ্যে মরে গিয়েছিল। প্রায় 20 থেকে 30 ভাগ চা গাছ মরতে শুরু করেছিল এবং হঠাৎ করে গত সপ্তাহ থেকে বৃষ্টি শুরু হয়েছে এবং গতকাল এবং গত পরশু প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে এবং আজকেও কিন্তু মৌলভীবাজার জেলায় বিভিন্ন জায়গায় প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে এবং আরো বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আমি কথা বলেছিলাম আবহাওয়া অফিসের সাথে, তারা বলেছেন যে এই বৃষ্টি আরো কিছুদিন অব্যাহত থাকবে এবং এই বৃষ্টি যদি অব্যাহত থাকে তাহলে সেক্ষেত্রে চা গাছের যে মরে যাওয়াটা এবং
অনেকগুলো শুকিয়ে গিয়ে মরে যাচ্ছিল, সেখান থেকে কিন্তু আস্তে আস্তে চা গাছগুলো উত্তরণ শুরু করেছে। ইতিমধ্যে আমি বেশ কিছু চা বাগান ঘুরে দেখেছি গতকালকে এবং আজকে, এবং প্রতিটি বাগানেই কিন্তু নতুন কচি পাতা গজাতে শুরু করেছে। আমি কথা বলেছিলাম এ বিষয়ে মাধবপুর চা বাগানের ম্যানেজার দীপেন সিং এর সাথে। তিনি আমাকে জানিয়েছেন যেহেতু বৃষ্টি শুরু হয়েছে, এই বৃষ্টিটা আরো কিছুদিন অব্যাহত থাকলে হয়তো সপ্তাহ 15 দিনের মধ্যে পুরো বাগানটাই সবুজায়িত হয়ে যাবে এবং এতে করে চা উৎপাদন ব্যাহত হওয়া থেকে কিছুটা হ্রাস পাওয়া যাবে। যদিও বৃষ্টি ছিল না এবং গত নিলামে যেখানে চা পাতা উঠেছিল 24তম নিলামে, এবং এই নিলামে যে চা পাতাগুলো উঠেছিল সেগুলো কিন্তু ভালো ছিল না, তারপরেও 425 টাকা দামে কুরমা এনটিসি বাগানের চা পাতাগুলো বিক্রি হচ্ছে। আমি বায়ার এবং বকারদের সাথে কথা বলেছিলাম, তারা বলছেন যে বৃষ্টি না হওয়ার কারণে কিন্তু চায়ের গুণগত মান ধরে রাখা যাচ্ছে না। যদি চায়ের গুণগত মান ধরে রাখা যেত সেগুলো 800 থেকে 900 টাকা কেজিতে বিক্রি হতো। আমি কথা বলেছিলাম চা সংশ্লিষ্ট যারা রয়েছেন তাদের সাথে, তারা বলছেন যে খরার কারণে চায়ের গুণগত মান ধরে রাখা যাচ্ছে না, এতে করে বাগানগুলো ক্ষতির সম্মুখীন হয়েছে। এখন যেহেতু বৃষ্টি শুরু হয়েছে, কিছুদিনের মধ্যেই বাগানগুলো ঘুরে দাঁড়াবে, বাগানে সবুজ পাতা আসবে এবং সেখান থেকে যখন পাতা উৎপাদন করে ফ্যাক্টরিতে নিয়ে যাওয়া হবে এবং চা উৎপাদন শুরু হবে, তখন কিন্তু চায়ের গুণগত মান ভালো থাকবে এবং চা বাগানগুলো আবারও ঘুরে দাঁড়াবে। এই ছিল আমার কাছে মৌলভীবাজার থেকে চা বাগানে আরেকটি কথা বলে শেষ করবো, সেটা হচ্ছে যে এনটিসি বাগানগুলোর প্রায় 10 দিনের হাজিরা, 10 সপ্তাহের হাজিরা বাকি আছে। যদি এই মৌসুমে তারা আবারও স্ট্রাইকে যায় তাহলে চা বাগানগুলো আবারও ক্ষতির সম্মুখীন হয়ে পড়বে। এই ছিল আমার কাছে মৌলভীবাজার থেকে চা বাগান নিয়ে সবশেষ। মুক্তি। কুমিল্লার গোমতী নদীর চর অবাধে মাটি কাটার ফলে হুমকির মুখে ফসলি জমি ও নদী রক্ষা বাঁধ। বেশ কিছু অভিযান পরিচালিত হলেও থেমে নেই মাটি কাটার কার্যক্রম। এ নিয়ে আরো জানাতে যুক্ত হয়েছেন খালেদ সাইফুল্লাহ। খালেদ, অবাধে মাটি কাটা বন্ধে প্রশাসন কোনো ব্যবস্থা নিয়েছে কিনা? কুমিল্লার গোমতী নদী এই এলাকার কৃষি অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে নদীর পাড়ে প্রায় 3000 হেক্টর জমিতে কিন্তু ফসল আবাদ হয়ে থাকে এবং 24-এর যে ভয়াবহ বন্যা আমরা দেখেছিলাম, গোমতীর বেড়ি বাঁধের ভাঙনের ফলে কিন্তু সেই বন্যার সৃষ্টি হয়েছিল। আমার পিছনে আপনি দেখতে পাচ্ছেন যে একটি ব্রিজ দেখতে পাচ্ছি এবং তার পাশে যেই জায়গাটুকু সেখানে একটি ঘন বন ছিল এবং পুরো এলাকাটিতেই কিন্তু ফসলের বিস্তীর্ণ মাঠ ছিল এবং মাটি খেকোরা সেখান থেকে মাটি উজাড় করে ফেলেছে এবং কিছুক্ষণ আগেও এখানে কিন্তু ট্রাক্টর করে বেশ কয়েকটি ট্রাক্টর এখান থেকে মাটি কাটছিল এবং আমাদের উপস্থিতির কারণে কিন্তু তারা এখান থেকে কেটে পড়ে। অর্থাৎ দিনের বেলা এবং রাতে নির্বিচারে গোমতী নদীর চরকে এভাবে ধ্বংস করা হচ্ছে, যার ফলে কিন্তু এখানে ফসলের মাঠ নষ্ট হচ্ছে এবং এখানকার যে জনজীবন এবং এখানকার যে নদী রক্ষা বাঁধ সেগুলো কিন্তু হুমকির মুখে। এবং আগামীতে যদি বন্যার আশঙ্কা তৈরি হয় তার জন্য কিন্তু এই চরের এভাবে মাটি কাটার কারণগুলো কিন্তু উল্লেখযোগ্য থাকবে। এবং এখানে যারা মানুষজন আছেন, চর এলাকার মানুষজন, তারা কিন্তু প্রতিনিয়ত অভিযোগ করছেন যে প্রভাবশালীদের সিন্ডিকেটগুলো এখানে কিন্তু এইভাবে অবাধে মাটি কাটছে এবং এটি ব্রিকফিল্ড এবং নিচু জমি ভরাট করে, পুকুর ভরাট করে এগুলো কাজে কিন্তু এই মাটিগুলো এখান থেকে নিয়ে যাওয়া হচ্ছে। এবং এখানে প্রশাসন বেশ কিছু অভিযানও পরিচালনা করেছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মীরাও কিন্তু এখানে ট্রাক্টর আটকে পুলিশ এবং যৌথ বাহিনীর উপস্থিতিতে কিন্তু সাজাও দিয়েছিল, কিন্তু কোনো কারণেই কোনোভাবেই কিন্তু তারা এখানে মাটি কাটা কিন্তু থামছেই না। অর্থাৎ প্রশাসনের কঠোরতার পরেও এরা ফাঁকি দিয়ে এগুলো করছে এবং অভিযোগ রয়েছে আসলে প্রশাসনকে কোনোভাবে হয়তো ম্যানেজ করেই এগুলো করা হচ্ছে, এরকম অভিযোগও রয়েছে। কারণ দিনের বেলা প্রকাশ্যে কিন্তু আমরা মাটি কাটতে দেখছি এবং গোমতী কুমিল্লার কৃষি অর্থনীতি, কুমিল্লার মানুষের জীবন জীবিকার সাথে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে প্রায় 60টি উপজেলা অতিক্রম করে গোমতী নদী কিন্তু দাউদকান্দিতে গিয়ে মিশেছে। সদর উপজেলা সহ বেশ কিছু উপজেলায় গত 24-এর যে বন্যা ছিল তাতে কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এখানকার মানুষ সবসময় কিন্তু আতঙ্কিত থাকে গোমতীর বেড়িবাঁধ যদি ঝুঁকিপূর্ণ থাকে তাহলে বন্যার আশঙ্কা দেখা দেয়। তো এই গোমতী নদীকে রক্ষা করতে হলে, গোমতীর বেড়িবাঁধকে সুরক্ষিত রাখতে হলে এখানের যে নদীর মাটি যেভাবে ধ্বংস করা হচ্ছে, মাটি কাটা হচ্ছে, সেগুলো থেকে কিন্তু বন্ধ করতে হবে এবং সবাইকে সম্মিলিত এই ব্যাপারে ব্যবস্থা নিতে হবে এবং প্রশাসনকে জোরদার ব্যবস্থার মাধ্যমেই এই নদীর মাটি কাটা প্রতিকার করতে হবে। মুক্তি। খালেদ সাইফুল্লাহ যুক্ত ছিলেন কুমিল্লা থেকে। এবারে বৈশাখের শুরুতে ব্রহ্মপুত্র সহ বিভিন্ন নদ নদীতে পানি বাড়তে শুরু করেছে। এর ফলে কুড়িগ্রামের নদী পাড়ের বিভিন্ন এলাকায় ভাঙন শুরু হয়েছে। এর মধ্যে উলিপুর উপজেলার বেগমগঞ্জ ইউনিয়নের 30টি গ্রামের মধ্যে কম বেশি সব গ্রামই ভাঙন কবলিত। এই অঞ্চলের রসুলপুর, ব্যাপারীপাড়া, সরকারপাড়া এবং উত্তর বালাজোবা গ্রামে
প্রায় 3 কিলোমিটার এলাকা জুড়ে চলছে ভাঙন। গত কয়েকদিনে অর্ধশতাধিক পরিবার ভাঙনে ভিটে মাটি হারিয়েছেন, যার মধ্যে রসুলপুর গ্রামের 15টি পরিবার, ব্যাপারী পাড়ার 10টি, সরকার পাড়ার 20টি এবং উত্তর বালাডোবা গ্রামের 10টি পরিবার ভাঙনে ভিটে মাটি হারিয়েছেন। ফলে আতঙ্কে দিশেহারা নদী পাড়ের বাসিন্দারা। মৌসুমের শেষ সময় হয় নওগাঁর বাজারে কমেছে সব ধরনের চালের সরবরাহ। আমদানিকৃত কাচারিভোগ চালের চাহিদা বাড়ায় 5 দিনের ব্যবধানে দাম বেড়েছে কেজিতে 2 থেকে 3 টাকা। তবে স্থিতিশীল রয়েছে অন্যান্য চালের দাম। এ নিয়ে আরও জানাতে জেলার পৌর খুচরা চাল বাজার থেকে যুক্ত হয়েছেন আব্বাস আলী আব্বাস। বাজারে চালের সরবরাহ কেমন দেখছেন এবং জানাবেন যে কোন চালের দাম এখন কেমন? মুক্তি মৌসুমের শেষ সময় হওয়ার কারণে সব ধরনের চালের সরবরাহ কিছুটা কমেছে। তবে চালের সরবরাহ কমে আসলেও গত প্রায় 1 মাস থেকে দেশীয় যেসব চাল রয়েছে সেগুলোর দাম স্থিতিশীল অবস্থায় রয়েছে। তবে গত 3 দিন থেকে ভারতীয় আমদানিকৃত যে চাল রয়েছে কাটারিভোগ, সেটার দাম বেড়েছে। আর এর কারণ হিসেবে ব্যবসায়ীরা বলছেন যে আমদানি শুল্ক বন্ধ হওয়ার পর থেকে কাটারিভোগ চালের দাম বেড়েছে। আর নওগাঁ পৌর খুচরা চাল বাজারের চালের দামের কথা যদি বলি, যে এখানে সবচেয়ে বেশি দামের চাল বিক্রি হচ্ছে কাটারিভোগ 80 টাকা কেজি, এবং জিরা চালের সরবরাহ অনেকটাই কম এবং দামও প্রায় একই রকম। এবং ভারতীয় কাটারিভোগ চাল বিক্রি হচ্ছে 3 টাকা বেড়ে 75 থেকে 76 টাকা কেজি। অর্থাৎ যেহেতু দেশীয় চালের সরবরাহ কমে এসেছে, এই চাল কিছুটা বাজারে রয়েছে, যার কারণে চাহিদাও বেড়েছে। এই কারণে বলা যায় যে দাম কিছুটা বেড়েছে। এছাড়া ব্রি 49 চাল বিক্রি হচ্ছে 58 থেকে 60 টাকা কেজি, এবং মোটা জাতের যে চাল রয়েছে সন্না 5 সেগুলো বিক্রি হচ্ছে 55 থেকে 56 টাকা কেজি। এবং সবচেয়ে বেশি দামের চাল সুগন্ধির চাল আতপ বিক্রি হচ্ছে 100 থেকে 110 টাকা কেজি। এখানকার ব্যবসায়ীরা বলছেন যে চালের সরবরাহ পরিমাণ কমে এসেছে এবং তাদের বেচা কেনা অনেকটা কম, যেহেতু এখন ইরিবড় মৌসুম। মাঠে যে ধান রয়েছে আগামী আরো 2 সপ্তাহ পর কাটামাড়াই শুরু হবে। আর এইসব ধান কাটামাড়াই শুরু হলে বাজার থেকে মিল এবং মিল থেকে চাল বাজারে আসবে বলে জানিয়েছেন নওগাঁ জেলা চাল কল মালিকের সমিতির সাধারণ সম্পাদক। তিনি বলেছেন, যদি এই নতুন ইরিবড় মৌসুমের এসব ধান কাটামাড়াই করে বাজারে চাল আসে, চালের সরবরাহ যেমন বাড়বে এবং দাম অনেকটা কমে আসবে বলে জানিয়েছেন তিনি। আরেকটি বিষয় জানিয়ে রাখি যে নওগাঁতে যে পরিমাণ ধান উৎপাদন হয় তার 51% সরু ধান উৎপাদন হয়, এবং এই সরু ধানের চাল দিয়ে আসলে সারা বছর জেলা চাহিদা মেটানো হয় এবং দেশের বিভিন্ন জেলাতেও এই চাল সরবরাহ করা হয়ে থাকে। এবং মোটা জাতের ধান উৎপাদন হয় 29%। আর জেলাতে এবছর ইরিবড় মৌসুমে প্রায় 1,96,000 হেক্টর জমিতে ধানের আবাদ হয়েছে এবং আগামী 2 সপ্তাহ পর কাটামাড়াই শুরু হবে। বলা যায় যে 3 সপ্তাহের মধ্যেই এই নতুন ধানের চাল বাজারে আসবে, তখন বাজার অনেকটাই স্বাভাবিক হবে বলে জানিয়েছেন এখানকার ব্যবসায়ী। তো এই ছিল আমার কাছে চালের বাজার নিয়ে সব শেষ। চুয়াডাঙ্গায় প্রতিনিয়ত বাড়ছে রোগের চাপ। জ্বর ঠান্ডা নিয়ে হাসপাতালে ভর্তি হওয়া বেশিরভাগই শিশু ও বৃদ্ধ। এ নিয়ে আরও জানাতে জেলা সদর হাসপাতাল থেকে যুক্ত হয়েছেন অনিক চক্রবর্তী। অনেক, হাসপাতালে এখন কি পরিমাণে রোগী ভর্তি রয়েছে, একই সঙ্গে জানাবেন চিকিৎসা পেতে রোগীদের কোনো ভোগান্তি রয়েছে কিনা? মুক্তি, বেশ কয়েকদিন চুয়াডাঙ্গার উপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ। এই তাপপ্রবাহের ফলে চুয়াডাঙ্গা সদর হাসপাতাল শুধু নয়, উপজেলার যে 4টি স্বাস্থ্য কমপ্লেক্স রয়েছে, এছাড়া প্রাইভেট ক্লিনিকগুলো রয়েছে, সেখানেও কিন্তু এই গরমজনিত রোগীর সংখ্যা প্রতিদিনই বাড়ছে। চুয়াডাঙ্গা সদর হাসপাতালে বর্তমান যে চিত্র, সেটি হচ্ছে বেডে তো একেবারেই জায়গা নেই, যার ফলে মেঝেতে আসলে চিকিৎসা নিচ্ছেন রোগী এবং সাথে থাকা রোগীর স্বজনরা কিন্তু চরম আকারে ভোগান্তিতে আছে। শিশু ওয়ার্ডে কিন্তু আসলে আমি বেশি রোগী দেখেছি সকাল থেকেই। এই গরমে যারা ভর্তি হচ্ছে, এসব ভর্তি হওয়া রোগীর মধ্যে কিন্তু শিশু এবং বয়স্কদের সংখ্যাই বেশি। মুক্তি, একটা বিষয় জানিয়ে রাখি যে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে কিন্তু 50 শয্যার হাসপাতালের এই হাসপাতাল কিন্তু 50 শয্যার বলছে, চিকিৎসক সংকট রয়েছে, এছাড়া নার্স সংকট রয়েছে, যার ফলে কিন্তু এই যে বাড়তি যে রোগীর চাপ, এই রোগীর চাপে যারা
ডাক্তার এবং নার্স আছেন তারা কিন্তু হিমশিম একটা অবস্থা। শিশু ওয়ার্ডে যে মাত্র 27টি বেড সংখ্যা, তার বিপরীতে কিন্তু এখন মুক্তি প্রায় 3 থেকে 4 গুণ রোগী ভর্তি আছে। এছাড়া গত 24 ঘন্টায় যদি বলি, গত 24 ঘন্টায় জরুরি বিভাগে কিন্তু শতাধিকের উপরে রোগী কিন্তু গরমজনিত রোগ নিয়ে ভর্তি হয়েছে। এই গরমের যে পরিস্থিতি, শুধু সদর হাসপাতালে আবাসিক যিনি মেডিকেল কর্মকর্তা আছেন তার সাথে আমার কথা হয়েছিল, তিনি বলছেন যে গরমের এই সময় প্রতি বছরই রোগীর চাপ থাকে। এই গরমের সময় শিশু এবং বয়স্ক যারা আছে তাদের প্রতি বাড়তি নজর দেওয়ার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। বেশি বেশি পানি, ডাবের পানি, খাবার, স্যালাইন খাওয়ার পরামর্শ দিচ্ছেন। চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের সাথে কথা হয়েছিল, চুয়াডাঙ্গা আবহাওয়া অফিস বলছে যে পয়লা বৈশাখের দিন কিন্তু আসলে চুয়াডাঙ্গার উপর দিয়ে কালবৈশাখী ঝড় এবং বৃষ্টি হয়েছিল, কিন্তু এর পরপরই আবহাওয়া অফিস কিন্তু কোনো সুসংবাদ দিচ্ছে না। আবহাওয়া অফিস বলছে যে সামনে যে দিনগুলো, এই দিনগুলো বৈশাখ জুড়েই কিন্তু তাপমাত্রা বাড়বে এবং বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকলেও গরমের যে তাপপ্রবাহ, সেই তাপপ্রবাহ কিন্তু কমবে না, বরং বাড়বে, অর্থাৎ 40 ডিগ্রি 41 ডিগ্রি ঘরে চলে যেতে পারে এই বৈশাখে। সব মিলিয়ে কিন্তু গরমের এই প্রভাব চুয়াডাঙ্গা সদর হাসপাতালে পড়েছে এবং সাধারণ মানুষ যারা আছে, শুধু সদর হাসপাতাল নয়, আমি সড়কে দেখেছি সাধারণ মানুষ ভোগান্তিতে আছে। খুব প্রয়োজন ছাড়া কিন্তু মুক্তি বাসা থেকে কেউ বের হচ্ছে না। তো গরম পরিস্থিতি নিয়ে সদর হাসপাতাল থেকে মুক্তি আমার কাছে এই ছিল। মুক্তি। নওগাঁয় ফসলি জমির পানি নিষ্কাশনে ব্যবহৃত খালের মুখ বন্ধ করায় হুমকির মুখে 1,500 বিঘা জমির ফসল। অভিযোগ, ফসলি জমির পাশে খাস জমিতে উঁচু বাঁধ দিয়ে 10টি পুকুর খনন করেছে প্রভাবশালীরা। এ ঘটনায় 5টি ভেকু মেশিন জব্দ করে উপজেলা প্রশাসন। সেই সাথে অজ্ঞাতদের নামে থানায় মামলা করা হয়। খনন করা পুকুর দ্রুত ভরাট করার দাবি কৃষকদের। নওগাঁ প্রতিনিধি আব্বাস আলীর প্রতিবেদন। নওগাঁ সদর উপজেলার নলগারা মাঠের প্রায় 1,500 বিঘা জমির অধিকাংশই এক ফসলি জমি। এসব জমিতে এখন দোল খাচ্ছে আধা পাকা ইরি বোরো ধান, আর কিছুদিনের মধ্যে কৃষকের ঘরে উঠবে এসব ধান। বর্ষায় নলগারা মাঠের 60 বিঘা খাস জমি দিয়ে বক্তারপুর, চক পাথুরিয়া, বাচারি গ্রাম, বরুণ কান্দি সহ অন্তত 20 গ্রামের পানি খাল ধরে নেমে যায়। তবে সম্প্রতি প্রভাবশালীরা ওই খাস জমিতে ভেকু মেশিন দিয়ে 10 ফুট উঁচু পার বিশিষ্ট 10টি পুকুর খনন করেন। এতে বন্ধ হয়ে যায় পানি নিষ্কাশনের খালটির মুখ। এর ফলে যে কোনো মুহূর্তে প্রাকৃতিক দুর্যোগ হলে বৃষ্টির পানি নেমে যাওয়ার কোনো ব্যবস্থা না থাকায় তলিয়ে যাবে বিঘার পর বিঘা ফসল। এদিক দিয়ে সমস্ত এলাকার পানি নিষ্কাশন হয়। এই নালা দিয়ে পানি যদি বের না হয় তাহলে আমাদের ফসল সমস্ত তলিয়ে যাবে। ড্রেন নাই, এরপর দিঘি খনন করা হয়েছে। এই দিঘি খনন করার জন্য জলাবদ্ধতা হয়ে যাবে। বর্তমান যে সরকার আছে, এই সরকার তাড়াতাড়ি এটা ব্যবস্থা নেই। খাস জমি দখল করে অবৈধভাবে পুকুর খননের বিষয়টি জানার পর স্থানীয় জনপ্রতিনিধিকে নিয়ে গত 7 এপ্রিল ঘটনাস্থলে যান উপজেলা নির্বাহী কর্মকর্তা। টের পেয়ে ভেকু মেশিন রেখে পালিয়ে যান দখলদাররা। এ সময় 5টি ভেকু মেশিন জব্দ করা হয়। এই ঘটনায় সংশ্লিষ্ট ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তাকে আইনগত ব্যবস্থা গ্রহণের পাশাপাশি পুকুর পাড় কেটে পানি নামতে দেওয়ার ব্যবস্থা করার নির্দেশ দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। সেই সাথে অজ্ঞাতনামাদের বিরুদ্ধে করা হয় মামলা। এর মধ্যে নিয়ে যে আমরা ওখানে একটা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে, 5 লাখ টাকা জরিমানা করা হয়েছিল। 5 লাখ টাকা জরিমানা করবে, যেহেতু ওনারা উপস্থিত ছিল না, পাওয়া যায় না, এই 5 লাখ টাকা দায় নাই বলে রেগুলার কোর্টে মামলা হয়েছে তাদের নামে। মোবাইল কোর্ট পরিচালনা শেষে সংশ্লিষ্ট ইউনিয়নের চেয়ারম্যানকে বলা হয়েছে যে স্থানীয় জনগণকে নিয়ে যে জায়গাগুলো দিয়ে পানি পাস হয়, পানিগুলো নির্গমন হয়, সেই জায়গাগুলো যেন কেটে দেয়, কেটে দিয়ে আমাদের পানির প্রবাহটা যেন ঠিক থাকে। এ মাঠে পানি নিষ্কাশনের সমস্যা দেখা দিলে জলাবদ্ধতার কারণে আগামীতে কয়েকশো বিঘা জমির ফসল উৎপাদন ব্যাহত হবে। তাই দ্রুত এ সমস্যার সমাধান চান এ অঞ্চলের কৃষক। এখন নওগাঁ। ভারী বৃষ্টিপাত ও উজানের ঢল নামার পূর্বাভাসে সুনামগঞ্জের 137টি হাওরের পাকা ধান দ্রুত কাটার নির্দেশনা দেওয়া হয়েছে। ধান পুরোপুরি ঘরে না ওঠা পর্যন্ত কর্মকর্তা কর্মচারীদের ছুটি বাতিল করেছে জেলা প্রশাসন, পানি উন্নয়ন বোর্ড ও কৃষি অধিদপ্তর। জেলায় এখনও বাকি রয়েছে 2 লাখ হেক্টরের বেশি জমির ধান কাটা। লিপসন আহমেদের তথ্য ও ছবিতে বিস্তারিত।
চলতি বোরো মৌসুমে সুনামগঞ্জের 10 লাখ কৃষক 2,23,000 হেক্টর জমিতে ধান চাষ করেছেন। আবহাওয়া অনুকূলে থাকায় ফলনও হয়েছে বাম্পার। বৈশাখের আগেই হাওরের ধান পেকে যাওয়ায় এই অঞ্চলের কৃষকরা ধান কাটা শুরু করেন। চলছে মারাই করে ঘরে তোলার কাজ। আনন্দ উদ্দীপনায় ধান কাটা মারাই শুরু হলেও বৈশাখের প্রথম দিন থেকে জেলায় শুরু হয়েছে কালবৈশাখী ঝড়। তার উপর কৃষকের মনে বাড়তি চিন্তা ভর করেছে আবহাওয়া অফিসের টানা 1 সপ্তাহ ভারী বৃষ্টিপাত ও উজানের ঢল নামার পূর্বাভাসে। ধান করছি পানি কাঞ্জিম বৃষ্টি লয়ে জায়গাতে আমরা চলাম কিভাবে? বৃষ্টি হওয়াতে আমরা কিভাবে কি তা করবো? আমরা সবাই গরিব মানুষ, আমরা তো বৃষ্টির উপরে আমরা নির্ভর। 1 টাকার মধ্যে 4 আনা পাকছে আর 12 আনা তো সব বাকি। কাটইয়া মানুষ নাই, শ্রমিক নাই, আমরা এই মেঘ বৃষ্টি হইলে আমরা খুব আতঙ্কের মাঝে আছি। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস পাওয়ার পর থেকেই ফসল হানির ঝুঁকি এড়াতে জেলার 137টি হাওরের পাকা ধান দ্রুত কাটার নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি জেলা প্রশাসন, পানি উন্নয়ন বোর্ড ও কৃষি অধিদপ্তরের সকল ছুটি বাতিল করা হয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, সুনামগঞ্জ কিংবা ভারতের চেরাপুঞ্জিতে ভারী বৃষ্টিপাত হলে বন্যার সৃষ্টি ও নিম্নাঞ্চল প্লাবিত হয়ে ফসলের ব্যাপক ক্ষতি হতে পারে। সুনামগঞ্জ এবং উজানে যে পাহাড়ি অঞ্চল আছে এখানে স্বাভাবিকের চেয়ে অতিমাত্রা বৃষ্টিপাত হবে। বৃষ্টিপাত হলে হাওরের যে নিম্নাঞ্চল আছে নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। পর্যায়ের মাধ্যমে আমাদের জেলা অফিস সকল পর্যায়ে কৃষি সকল পর্যায়ে কর্মকর্তাদের এই ধান কাটতে না পর্যন্ত ছুটি বাতিল করা হয়েছে। 2 দিন পরে কাটবো, একটু মানে একটু পাইকে নেই, এই ধরনের সময় যেন 80 থেকে 90% মধ্যে থাকলে যেন আমরা কেটে ফেলে, অন্তত এই দুর্যোগের সময় যদি যেটা আশঙ্কা করা হচ্ছে। এখন পর্যন্ত সুনামগঞ্জের 137টি হাওরের মাত্র 15,500 হেক্টর জমির বোরো ধান কাটা শেষ হয়েছে। বাকি রয়েছে 2,07,745 হেক্টর জমির ধান কাটা। এখন সুনামগঞ্জ। শেরপুরে প্রথমবারের মতো সুপারফুড হিসেবে খ্যাত চিয়া সিড চাষ করে বেশ সাড়া ফেলেছেন একজন কৃষি উদ্যোক্তা। মাত্র 5,000 টাকা খরচ করে কয়েক লাখ টাকা লাভের আশা তার। তরুণ কৃষকদের চিয়া সিড চাষ উদ্বুদ্ধ করতে পরামর্শ দেওয়ার কথা জানান কৃষি কর্মকর্তারা। শেরপুর থেকে জাহিদুল খান সৌরভের প্রতিবেদন। শেরপুর সদরের সূর্যদী গ্রামের কৃষি উদ্যোক্তা শিমুল মিয়া গেল বছরের ডিসেম্বরে 5 থেকে 6,000 টাকা খরচ করে 50 শতক জমিতে শুরু করেন চিয়া সিড চাষ। মাত্র 100 দিনেই পেয়েছেন কাঙ্ক্ষিত ফলন। বিদেশি উচ্চমূল্যের এই ফসল থেকে কয়েক লাখ টাকা লাভের আশা তার। শিমুল জানান, এই ফসল চাষে খরচ ও রোগবালাই কম হয়। 1 বিঘা জমিতে 300 গ্রাম বীজ বপন করে 132 কেজি চিয়া সিড পাওয়া যায়, যেখানে প্রতি কেজির বাজার মূল্য 500 থেকে 600 টাকা। আমার দেখা থেকে এখানে অনেকে এই চিয়া সিড চাষ করতে আগ্রহ প্রকাশ করছে, কারণ এই চিয়া সিডকে অনেকে সুপার ফুড হিসেবে জানে। স্থানীয় কৃষকরা বলছেন, নতুন এই অর্থকরী ফসল চাষে শেরপুরে ব্যাপক সম্ভাবনা সৃষ্টি হয়েছে। এরই মধ্যে পুষ্টিগুণ সমৃদ্ধ এই ফসল চাষে আগ্রহী হয়ে উঠেছেন অনেকে। এটা অল্প দিনে আসে, লাভজনক, তাই আমরা সামনের সিজনে চিয়া সিড চাষ করব। সার বিষ কম লাগে, কোনো খরচ নাই, একবার হাল চাষ করে এটা বুনা দিলেই তাতেই যথেষ্ট। তো এখন জানতে পারছি যে এটা অন্য সব ফসলের অনেক দ্রুত আগে আসে, সেই জন্য আমরা এটা করার জন্য আর কি উদ্যোক্ত হয়েছি। কৃষি বিভাগ জানায়, শেরপুরে মাটি ও আবহাওয়া অনুকূলে থাকায় চিয়া সিড চাষে ব্যাপক সম্ভাবনা রয়েছে। কৃষি বিভাগ থেকে নতুন কৃষকদের উদ্বুদ্ধ করা হচ্ছে বলে জানান কৃষি কর্মকর্তারা। বাংলাদেশের যে সমস্ত এলাকায় সেচের ঘাটতি আছে, সেই এলাকায় এটির একটা সম্ভাবনা আছে। বর্তমানে অনেকেই এটি চাষে উদ্বুদ্ধ হচ্ছে। আমরা কৃষি বিভাগ তাদেরকে এই বিষয়ে পরামর্শ প্রদান করতেছি। বাংলাদেশ ছাড়াও সুপারফুড নামে পরিচিত চিয়া সিড মধ্য আমেরিকা ও দক্ষিণ আমেরিকা জুড়ে বাণিজ্যিকভাবে চাষ করা হয়। দেশে এই ফসলের চাষ বাড়লে আমদানি নির্ভরতা কমবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। জাহিদুল খান সৌরভ, এখন শেরপুর। এই ছিল এখন জনপদে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন এখন.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.এখন। আর ইউটিউবে সরাসরি দেখুন youtube.com/c/echontv-তে।